গ্রামের ছেলে অমল গ্রামের স্কুলেই পড়াশোনা করে। অমল পড়াশোনায় বেশ ভালো, শুধু অঙ্কেতে একটু কাঁচা। আর সেই জন্যই প্রতি বছর প্রথম হতে হতে দ্বিতীয় হয়ে যায় সে। কি দাদু ভাই, আজকে তো ফলাফল বেরোলো, কেমন হলো? এবারেও দ্বিতীয় হয়েছি ঠাম্মি, বাবার কাছে আবার বকা খাবো। ঠিক আছে, পরের বছর ভালো করে পড়াশোনা করো, দেখবি ঠিক প্রথম হবে। ঠাম্মি, একটা গল্প বলো না, বড্ড গল্প শুনতে ইচ্ছে করছে। এখন গল্প বলবো কি দাদু ভাই? দেখ গিয়ে, তোর মা অপেক্ষা করছে তোর জন্য। এখন মুখ হাত ধুয়ে কিছু খেয়ে একটু বিশ্রাম নে, রাতের বেলা গল্প বলবো। কথা মতোই রাতের বেলা অমল তার ঠাকুমার কাছে গল্প শুনতে বসলো। তা বলো দাদু ভাই, কিসের গল্প শুনবে? এখন গল্প শুনতে বসেছিস? পড়াশোনা কিছু নেই? প্রত্যেক বছর সেকেন্ড হচ্ছিস, কোনো বছর ফার্স্ট হতে পারছিস না? তোর লজ্জা করছে না? সব বিষয়ে ভালো ফলাফল করেছি, শুধুমাত্র অঙ্কটাতে একটু কম নাম্বার পেয়েছি, তাই তো আমি দ্বিতীয় হলাম। জানি, আমি তোর রেজাল্ট দেখেছি, আর সেই জন্যই একজন অঙ্কের মাস্টার মশাই ঠিক করেছি, উনি কাল থেকে তোকে অঙ্ক করাবেন। নতুন মাস্টার মশাইয়ের কাছে মন দিয়ে পড়াশোনা করো দাদু ভাই, যাতে পরের বছর প্রথম হয়ে সব থেকে ভালো ফলাফল করতে পারো। না ঠাম্মি, আমি নতুন মাস্টার মশাইয়ের কাছে পড়বো না। আমি পরের বছর ঠিক ভালো করব। পরের বছর আমি ভালো করে পড়ে প্রথম হবই। তুমি বাবাকে বোঝাও না। আমি আমি নতুন কোনো মাস্টার মশাইয়ের কাছে পড়বো না। অমন করে না দাদু ভাই, নতুন মাস্টার মশাই খুব ভালো হবেন, দেখো ওনার কাছে পড়তে তোমার ভালোই লাগবে। পরের দিন বিকালবেলায় অমলের বাবা নতুন মাস্টার মশাইকে নিয়ে হাজির হলেন। অমল, এই অমল, কোথায় গেলিটা কোথায়? এই তো বাবা, আমি এখানে, বলো। অমল, ইনি হলেন তোমার নতুন মাস্টার মশাই, আজ থেকে তোমাকে অঙ্ক করাবেন। যাও, ওনার কাছে পড়তে বসো। অনিচ্ছা সত্ত্বেও অমল তার নতুন অঙ্কের মাস্টার মশাইয়ের কাছে পড়তে বসে গেল। কি দাদু ভাই, নতুন মাস্টার মশাই কেমন? ভালো, কিন্তু খুব গম্ভীর, একদম কথাই বলেন না, হাসেনও না, কেমন যেন। আচ্ছা, এবার বলো তো, তুমি কিসের গল্প শুনতে চাও? ঠাম্মি, রাক্ষসের গল্প বলো। রাক্ষসের গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে। ধামার মতো পিঠ, কুলোর মতো কান, তারপর চোখগুলো লাল লাল। কি হলো দাদু ভাই, কি এত ভাবছো? হঠাৎ থেমে গেলে কেন? ঠাম্মি, আমার নতুন মাস্টার মশাই, উনি একজন রাক্ষস, আমি ঠিক বুঝতে পেরেছি। এসব কি বলছো দাদু ভাই? এমন বলতে আছে? উনি না তোমার গুরুজন, তোমার শিক্ষক, ওনাকে সম্মান দিয়ে কথা বলো। ঠাম্মি, তুমি আমার কথা শোনো। আমি জানি উনি রাক্ষস। ওনার পিঠটা না ধামার মতো, কানগুলো বড় বড়, ঠিক কুলোর মতো, আর চোখ দুটো না পুরো লাল। চশমা পরে থাকেন বলে বোঝা যায় না, আমি দেখেছি। ধুর পাগল ছেলে, মানুষ কি আবার কখনো রাক্ষস হয়? রাক্ষস তো শুধু রূপকথার গল্পে থাকে।
পরের দিন অমল আবার অঙ্কের মাস্টার মশাইয়ের কাছে পড়তে বসলো। কিন্তু আজ অমলের মনে অনিচ্ছার সাথে সাথে ভয়ও আছে, তাই তার পড়ায় একেবারেই মন বসলো না। আমি একদম ঠিক দেখেছি, এই তো মাস্টার মশাই পিঠটা কেমন কুঁজুর মতো, ঠিক যেন ধামা, আর কানগুলো কি বড় বড়, ঠিক কুলোর মতো কান। না, মাস্টার মশাই একটা রাক্ষস, আমি জানি। ঠাম্মির কাছে আবার গিয়ে বলবো। কি হলো অমল, এত সোজা অঙ্কটা ভুল করলে? তোমার কি অঙ্কে খুব অসুবিধা হচ্ছে বুঝতে? না, আমি অঙ্ক সব বুঝতে পারছি। ঠিক আছে, তবে অমল তুমি খুব ভালো ছাত্র, তাই আমি চাই তুমি খুব ভালো ফলাফল করো। তুমি এক কাজ করো, কাল দুপুরবেলা আমার বাড়িতে চলে এসো। আমার মনে হয় তোমার আর একটুখানি ভালোভাবে অঙ্কগুলো বোঝার দরকার আছে। এত সহজ অঙ্ক তো না হলে ভুল হয় না। তুমি কাল দুপুরে আমার বাড়িতে এসো, আমি তোমায় ভালোভাবে বোঝাবো। হ্যাঁ, বাড়িতে তো আমাকে ডাকবেই, না হলে আমার ঘাড় মোটকে খাবে কি করে? আমি জানি এ একটা রাক্ষস। আমি ঠাম্মির কাছে গিয়ে বলবো কাল দুপুরবেলা আমি কিছুতেই যাব না। ঠাম্মি, ও ঠাম্মি, জানো আজকে কি হয়েছে? একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, আমাকে তুমি বাঁচাও ঠাম্মি। আরে দাদু ভাই, আস্তে আস্তে, কি হয়েছে? এমন দৌড়তে দৌড়তে এলে? ঠাম্মি, মাস্টার মশাই কাল আমাকে দুপুরবেলা বাড়িতে ডেকেছে অঙ্ক বোঝাবে বলে। তাই তা তো ভালো কথা দাদু ভাই, তুমি এমন ভয় পাচ্ছ কেন? না ঠাম্মি, আমি জানি আমার মাস্টার মশাই একটা রাক্ষস, তাই তো আমাকে বাড়িতে ডাকছে। এখানে এসে আমাকে তো খেতে পাচ্ছে না, ওই জন্য বাড়িতে একা ডাকছে, যাতে আমার ঘাড় মোটকে খেতে পারে। দাদু ভাই, এটা তুমি একদম ঠিক করছো না। এমন বলতে নেই, উনি তোমার শিক্ষক, তোমার গুরুজন। তুমি ওনাকে সম্মান দিয়ে কথা বলো দাদু ভাই। আমি কিছুতেই আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। এবার আমি কি করব? কালকে দুপুরবেলা আমাকে ডেকেছে। না, আমি কিছুতেই যাব না, ঠাম্মিকে বোঝাতেই হবে। অমল, এসো, অঙ্ক করবে তো? এসো। হা 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 হা। ওরে বাবারে, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কি ভয়ঙ্কর স্বপ্ন! কি হলো দাদু ভাই, ঘুম ভেঙে গেল? বাজে স্বপ্ন দেখেছো বুঝি? হ্যাঁ ঠাম্মি, দেখলাম অঙ্কের স্যারের বড় বড় শিং, বড় বড় দাঁত, আর আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসছে। ঠিক আছে দাদু ভাই, তুমি এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার সাথে কথা বলবো। দাদু ভাইয়ের মনে একটা আজব কল্পনা ভয় তৈরি করছে। এই ভয় কাটাতে না পারলে দাদু ভাই তো ভালো করে পড়াশোনা করতে পারবে না। না, আমাকেই ভেবে চিন্তে যা হোক একটা উপায় বার করতেই হবে। পরের দিন সকালবেলায় অমলকে তার ঠাকুমা ডেকে পাঠালো। ঠাম্মি, আমাকে ডেকেছো? হ্যাঁ দাদু ভাই, কাল সারা রাত আমি তোমার কথাগুলো ভাবছিলাম। তুমি ঠিক কথাই বলছো, তোমার মাস্টার মশাই সত্যিই একজন রাক্ষস। যাক ঠাম্মি, তুমি তাও বুঝলে। আমি ভাবছিলাম তোমায় আমি কি করে বোঝাবো। এবার একটা উপায় বার করো তো দেখি। আমাকে আজকে দুপুরবেলা ডেকেছে, আমি কিছুতেই যাব না। ওই রাক্ষস মাস্টার মশাই হাত থেকে বাঁচার উপায় বলো। ঠিক আছে দাদু ভাই, তোমায় আজ দুপুরে যেতে হবে না। আমি খবর পাঠিয়ে দেবো যে তোমার শরীর ভালো নেই, তাই যেতে পারবে না। ঠাম্মি, তুমি কত ভালো। এবার একটা উপায় বার করো তো দেখি, যাতে ওই রাক্ষস মাস্টার মশাই হাত থেকে আমি বাঁচি। হ্যাঁ,
আমি সেটাও ভেবেছি। তোর ওই মাস্টার মশাইয়ের বাড়ির পাশে একটা পুকুর আছে না? হ্যাঁ হ্যাঁ, আছে তো, একটা পুকুর আছে। ওই পুকুরে সব থেকে বড় মাছটা ধরে আনতে হবে। ওই মাছের পেটেই আছে এই রাক্ষস মাস্টার মশাইয়ের প্রাণ। ঠামি, তুমি কিচ্ছু ভেবো না, আমি আজই যাচ্ছি, ওই পুকুরে সব থেকে বড় মাছটা আমি ধরে নিয়ে আসবো। কথা শেষ করেই অমল সঙ্গে সঙ্গে দৌড়লো মাছ ধরতে। ওরে বাপ রে, এই তো দেখছি মাস্টার মশাইয়ের বাড়ির দরজাটা খোলা। না, আমি দৌড়ে যাই, গিয়ে ওই গাছটার আড়ালে বসে পড়ি, তাহলে আমাকে আর দেখতে পাবে না। গাছের আড়ালে বসে বসে মাছ ধরবো। এরপর অমল তো বসলো মাছ ধরতে। বেশ খানিকক্ষণ কাটার পর সে মাছ পেল বটে, কিন্তু সবই ছোট্ট ছোট্ট মাছ। তো কখন থেকে বসে বসে মাছ ধরছি, এই তো কটা ছোট্ট ছোট্ট মাছ পেলাম, বড় তো কোনো মাছ পাচ্ছিই না। এই তো বড়শিতে টান লেগেছে, মনে হচ্ছে এবার বড় মাছটাই পেয়েছি। আরে বাপ রে, কত বড় মাছ! এই মাছটাই নিশ্চয়ই এই পুকুরের সব থেকে বড় মাছ। এই মাছটা নিয়ে যাই ঠাম্মির কাছে। ঠাম্মি, ঠাম্মি, দেখো, আমি মাছটা ধরে এনেছি, এটাই ওই পুকুরের সব থেকে বড় মাছ। এই তো কাজের কাজ করেছি দাদু ভাই, দে মাছটা আমায় দে তো। এই নে, এটা কাছে রেখে দে, এটা সব সময় কাছে রাখবি, তাহলে ওই মাছটার আর তোর কোনো ক্ষতি করতে পারবে না। এটা কি আছে গো ঠাম্মি? এই কাপড়ের মধ্যে তোর মাস্টার মশাইয়ের প্রাণ আছে। এটা তোর কাছে থাকলে তোর মাস্টার মশাই তোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে দাদু ভাই, কোনো রাক্ষসী কিন্তু সারা জীবন রাক্ষস থাকে না। 60 বছরের পর তারা মানুষ হয়ে যায়। আর আমি জানতে পেরেছি তোমার মাস্টার মশাইয়ের বয়স 59 বছর 11 মাস। সুতরাং তোমার মাস্টার মশাই আর 1 মাস পরে পুরোপুরি মানুষ হয়ে যাবে, তাই ভয়ের আর কিচ্ছু নেই। এরপর থেকে অঙ্কের মাস্টার মশাইয়ের কাছে পড়তে বসলে অমল সেই লাল কাপড়টা সাথে রাখতো। আর তারপর থেকে অমলের কোনো দিনও অঙ্ক আর ভুল হয়নি। ঠাম্মার বুদ্ধিতে অমলের মন থেকে তার মাস্টার মশাইকে নিয়ে সমস্ত ভয় শেষ হলো। অনেক দিন আগের কথা, চন্দ্রকোণ নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রপ্রতাপ। তিনি ছিলেন একজন খুবই দয়ালু রাজা। তার রাজত্বে তার রাজ্যের সমস্ত রাজ্যবাসী খুব সুখে শান্তিতে দিন কাটাতো। তার ছিল এক রানী, রানীর নাম প্রভাবতী। মহারাজের রাজত্বে রাজ্যবাসী সুখে শান্তিতে দিন কাটালেও মহারাজের মনে শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। আর মহারাজকে দুঃখী দেখে রাজ্যবাসীও মহারাজের সাথে দুঃখী হতো। জানিস রমা, কালকে মহারাজ রথে করে যাচ্ছিলেন, মহারাজকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কাল বিকালবেলা মহারাজ ঘুরতে বেরিয়েছিলেন তো, আমিও দেখেছি। মহারাজের মুখটা কেমন শুকনো মতো, তাই না? মহারাজের মুখে যেন হাসি নেই। তা তো হবেই, জানো না খুড়িমা, মহারাজের তো কোনো ছেলে মেয়ে হয়নি, তাই মহারাজ খুব দুঃখে থাকেন। তা বটে, সত্যি আমাদের মহারাজ এত ভালো মানুষ, তাও যে ভগবান কিসের শাস্তি ওনাকে দিচ্ছেন জানি না। মহারানী প্রভাবতী ছিলেন মহারাজের মতোই খুবই দয়ালু মনের মানুষ, কিন্তু সন্তান না থাকায় তার মনেও দুঃখ কিছু কম ছিল না। কি ব্যাপার মহারাজ,
আজ আপনাকে খুব চিন্তিত লাগছে। হ্যাঁ রানী, আমি ভাবছি ভগবান আমাদের কোন পাপে শাস্তি দিচ্ছেন। আমাদের কোনো সন্তান হলো না, ভবিষ্যতে এ রাজ্যের রাজা কে হবে, এ রাজ্যের দায়িত্ব কাকে দিয়ে যাব। ঠিকই বলেছেন মহারাজ, আমিও খুবই চিন্তায় থাকি। কি জানি ভগবান যে আমাদের কিসের শাস্তি দিচ্ছেন। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ মহারাজের দরবারে এসে হাজির হলেন এক সাধু বাবা। প্রণাম সাধু বাবা, বলুন আমি আপনার কিভাবে সেবা করতে পারি। মহারাজ, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আসুন সাধু বাবা, আপনি অন্দরমহলে চলুন। আসন গ্রহণ করুন বাবা। বলুন সাধু বাবা, আপনি কি কথা বলতে চান। মহারাজ, আপনি খুবই দয়ালু একজন রাজা, অথচ আপনার কোনো সন্তান না হওয়াতে আপনি খুবই দুঃখী, তা আমি জানি। আপনার দুঃখের দিন শেষ করতেই আমি এখানে এসেছি। আমার দুঃখের দিন শেষ হবে তা কি করে বাবা। এই নিন মহারাজ, আমি এই ফলটা আপনাকে দিয়ে গেলাম। এই ফলটা মহারানীকে খেতে বলবেন। এই ফল খেলেই আপনার সন্তান হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই ফল ভোরবেলা সূর্য ওঠার আগে খেতে হবে। সাধু বাবা, আপনি সর্বজ্ঞ, আপনার সমস্ত কথা আমি মনে রাখবো। এরপরই মহারাজ মহারানীকে গিয়ে ওই ফলটা দিলেন। রানী, এই ফলটা তুমি খেও। এক সাধু বাবা এই ফল দিয়েছেন, এই ফল খেলে আমাদের সন্তান হবে। কিন্তু মহারাজ মহারানীকে এ কথা বলতে ভুলেই গেলেন যে ফলটা সূর্যোদয়ের আগে খেতে হবে। পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে মহারানী সেই ফল খেলেন। কিছুদিনের মধ্যেই মহারানীর এক কন্যা সন্তান হলো, কিন্তু তাকে দেখতে হলো বড়ই কুৎসিত। ফলে মহারাজ আর মহারানীর মনে আর এক দুশ্চিন্তা দানা বাঁধল। মহারানী, আমার ভুলেই আজ রাজকুমারীর এই অবস্থা। আমি তোমায় বলতে ভুলে গিয়েছিলাম যে ফলটা সূর্যোদয়ের আগে খেতে হতো। সেজন্যই বোধহয় রাজকুমারী এমন কুৎসিত রূপ হয়েছে। মহারাজ, আপনি এ নিয়ে দুঃখ করবেন না। মানুষের রূপ আসল নয়, মানুষের মনটাই আসল। দেখবেন রাজকুমারীকে দেখতে খারাপ হলে কি হবে, রাজকুমারী খুব ভালো মনের মানুষ হবে। তা তো বুঝলাম রানী, কিন্তু ভবিষ্যতে কোনো রাজকুমার কি পাবো যে রাজকুমারীকে বিয়ে করবে? জানি না কি হবে। এরপর দিন কেটে যেতে লাগলো।
রাজকুমারীও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। মহারাজার মহারানীর মতো সেও খুব দয়ালু মনের মানুষ। গরিব মানুষের কষ্ট সে একেবারে দেখতে পারে না। তবে কুৎসিত হওয়ার কারণে সে রাজমহলের বাইরে খুব বেশি যেত না। মাঝে মধ্যে নদীর পাড়ে ঘুরতে যেত। কিরে কমলা, আজকে তো রাস্তায় এত দেরি হলো কেন? আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আসলে আজকে। তুই আবার আমাকে আপনি করে বলছিস আর রাজকুমারী বলছিস? তোকে কতবার না বলেছি তুই আমায় দিদি বলবি? ছোট্টবেলা থেকে তোর সাথেই তো খেলা করে বড় হলাম। তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, আমার কাছের মানুষ। তুই আমাকে কখনো রাজকুমারী বলবি না। ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। সত্যি দিদি, ছোটবেলা থেকে শুধু তুমি আমার সাথে খেলা করেই বড় হওনি, আমাদের কত বিপদ থেকে বাঁচিয়েছো। হয়েছে হয়েছে, তোর আসতে দেরি হলো কেন সেটা তো বল। জানো তো দিদি, আজ সকালে রমেন কাকা বাড়িতে এসেছিল। খুব কান্নাকাটি করছিল গো, তাই তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। কেন, কি হয়েছে? কান্নাকাটি করছেন কেন? রমেন কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো, কিন্তু রমেন কাকা তো খুব গরিব, মেয়ের বিয়ে কি করে দেবেন বুঝতে পারছেন না, তাই আজ এসে খুব কান্নাকাটি করছিলেন। সে কি? দাঁড়া একটু, আমি এক্ষুনি আসছি। এই নে, এইটা নিয়ে যা। এটা নিয়ে গিয়ে রমেন কাকাকে দিয়ে দিস। বলবি না যেন আমি দিয়েছি, বলবি মহারাজ সাহায্য পাঠিয়েছেন। শোন, কাল যেন আর এত দেরি করিস না। কাল একটু তাড়াতাড়ি আসিস কেমন? কালকে ভাবছি নদীর পাড়ে একটু ঘুরতে যাব, অনেক দিন হলো ঘুরতে যাইনি। পরের দিন রাজকুমারী তার প্রিয় বন্ধুর সাথে নদীর পাড়ে ঘুরতে গেল। এমন সময় দয়া করে আমায় কিছু ভিক্ষা দেবেন? 3 দিন ধরে আমি কিছু খাইনি। বাড়িতে অসুস্থ মা রয়েছেন, তারও ওষুধ কিনতে পারিনি। আমায় দয়া করে কিছু ভিক্ষা দিন। আমার কাছে তো এখন সেরম কিছুই নেই। আচ্ছা, এই হারটা আপনি রাখুন। এই হার দিয়ে আপনি কিছু খাবার আর আপনার মায়ের ওষুধ কিনতে পারবেন। আপনি সাক্ষাৎ দেবী, না হলে কি এইভাবে একজন অপরিচিত মানুষকে কেউ সাহায্য করে? ভগবান আপনার মঙ্গল করুক। এর কিছুদিন পর রাজকুমারী যখন বাগানে ঘুরছেন, হঠাৎ, আমাকে কেউ বাঁচাও, আমি এখানে আটকে গেছি, আমায় সাহায্য করো, আমায় বাঁচাও। কি কথা বললো মনে হলো? রাজবাড়িতে এভাবে সাহায্য চাইছে কে? কই, কোথাও দেখতে পাচ্ছি না তো কাউকে। এই তো, আমি এখানে মাকড়সার জালে আটকে গেছি। আরে, এই তো একটা পিঁপড়ে মাকড়সার জালে আটকে গেছে। এ আবার কি? পিঁপড়েতে আবার কথা বলে? পিঁপড়েকে তো কখনো মানুষের মতো কথা বলতে দেখিনি। যাকে, পিঁপড়েটা খুব ভয় পেয়েছে, ওকে বরং আমি আমার সাথে ঘরে নিয়ে যাই।
এ কি, এইসব কি হচ্ছে? আমি পরিরাজ্যের রাজকুমারী, বিভিন্ন রূপ ধরে মানুষের রাজ্যে এসে ঘুরে বেড়াই। আজকে পিঁপড়ে রূপ ধরে ঘুরছিলাম, আর ওই মাকড়সার জালে আটকে গিয়েছিলাম। তুমি আমায় না বাঁচালে আমি ওই মাকড়সার জালেই মরে যেতাম। তোমার জন্য আজ আমি বেঁচে ফিরে আসতে পারলাম। তোমায় অনেক ধন্যবাদ। আমি জানতে পেরেছি তুমি খুব দুঃখী। কই না তো, আমার মনে কোনো দুঃখ নেই তো। আমি তো খুশিই আছি। আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমি কোনো মানুষকে স্পর্শ করলেই তার মনও বুঝতে পারি, আর মনের কথাও বুঝতে পারি। আমি এটা বুঝেছি তুমি খুব ভালো মনের মানুষ, কিন্তু তোমায় দেখতে খারাপ বলে তোমার মনে খুব দুঃখ আছে। তা অবশ্য ঠিক, কিন্তু কি করব বলো? এটা মেনে নেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? ভগবান আমায় এইভাবেই সৃষ্টি করেছেন। জানো বন্ধু, পরিরাজ্যের পরীদের অনেক জাদু ক্ষমতা থাকে। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমায় একটা উপহার দিয়ে যেতে চাই। এ কি, এসব কি হয়ে গেল? আমার গায়ের রং এরম হয়ে গেল কি করে? বন্ধু, কুৎসিত রূপ হওয়ার জন্য তোমার আর কষ্ট পেতে হবে না। এখন থেকে পৃথিবীতে তোমার মতো সুন্দরী আর কেউ নেই। তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী কন্যা। এরপর থেকে মহারাজ, মহারানী আর রাজকুমারীর খুব আনন্দেই দিন কাটতে লাগলো। তাদের আর কোনো দুঃখ রইল না। এরই মধ্যে হঠাৎ একদিন কে আপনি? এখানে কি জন্য এসেছেন? মহারাজ, আমি মদ্রদেশের রাজকুমার। আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। আপনি কি রাজকুমারীকে দেখেছেন কখনো? আপনি রাজকুমারীকে চেনেন? হ্যাঁ মহারাজ, আমি রাজকুমারীকে চিনি। আমি জানি উনি কুৎসিত দেখতে হলেও ওনার মন খুবই সরল এবং খুবই দয়ালু মনের মানুষ। তাই আমি ওনাকে বিবাহ করতে চাই। এরপর রাজকুমারীর সাথে রাজকুমারীর বিবাহ হয়ে গেল এবং তারা সুখেই শান্তিতে দিন কাটাতে লাগলো।